স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে ভোটারের। সাভারে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচিতে থাকবেন নির্বাচন কমিশনারও। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধন, যা চলবে 11ই এপ্রিল পর্যন্ত। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদেরকে তালিকা থেকে বাদ এবং আবাসন স্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের সুযোগ থাকবে এ হালনাগাদে। নিবন্ধনের জন্য এবার 19 লাখের মতো ভোটার যোগ হতে পারে বলে ধারণা করছে কমিশন। সবশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,18,50,160 জন। এই বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফি, প্রধান নির্বাচন কমিশনার অনুষ্ঠানে এসেছেন কিনা আর উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে। ইতিমধ্যে কিন্তু অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। জানিয়ে রাখি যে এখানে মূলত আজকে অনুষ্ঠান সূচিতে যেটি রয়েছে, এই মিলনায়তনে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা হবে এবং নির্বাচন কমিশনার সহ অন্যান্য যারা অতিথি রয়েছেন তারা তাদের মতামত তুলে ধরবেন, বেশ কিছু তথ্য তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কর্মসূচি যে আজকের যে আয়োজন সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। তো এখানে যে সমাবেশটি চলছে, যে এখানে তাদের বক্তব্য শেষে তারা মিলনায়তনের বাহিরে বেলুন উড়িয়ে আজকের এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং এর মধ্যে দিয়ে কিন্তু সারা দেশে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, সেই কার্যক্রমটির উদ্বোধন হবে। এর পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ভোটারদের তথ্য সংগ্রহ করে তাদের তথ্য হালনাগাদ করা হবে এবং পাশাপাশি যারা মারা গিয়েছেন ইতিমধ্যে তাদের তথ্যগুলো হালনাগাদ করা হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে উপজেলায় মাইকিং করা হচ্ছে যেন সবাই তাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ যারা ইতিমধ্যে ভোটার হতে পারেননি তারা যেন তাদের কাগজপত্র সহ যোগাযোগ বাসায় অপেক্ষা করেন এবং যার যার বাড়ি গিয়ে, যেহেতু এই নির্বাচন কমিশনার কর্তৃক নিয়োগপ্রাপ্ত যারা রয়েছেন তারা জনগণের বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার কার্যক্রম অনুষ্ঠান সম্পন্ন করবেন। তো সেই লক্ষ্যে আসলে সবাইকেই উদ্বুদ্ধ করতে এবং যেন সবাই এই ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারেন সেই জন্য ইতিমধ্যে প্রচারণাও চলছে। এখন পর্যন্ত এই ছিল সাভার থেকে। শফি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে রাত 1টায় জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সম্মেলনে বাংলাদেশের বিষয়ে একটি সংলাপ হবে। সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন। বিনিয়োগে আস্থা বাড়াতে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ বিষয়ে একটি সংলাপ আয়োজন করতে যাচ্ছে। আগামী BOAO ফোরামে সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে বসারও আমন্ত্রণ জানিয়েছে চীন। প্রধান উপদেষ্টার অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উড়োজাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছে দেশটি। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আজ বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে আগামীকাল। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং ও সাংহাইয়ের 2টি গবেষণা প্রতিষ্ঠানে এ কথা বলেন। এ সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এই প্রকল্পে আগ্রহী বেইজিং, তবে স্বার্থ রক্ষা করে আঞ্চলিক ভারসাম্যে জোর দেবে ঢাকা। এদিকে সোমবার বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের আগে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সফরের প্রস্তুতি, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা হয়। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় কোটা বাতিল করে ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রবিবার রাতের পর আজ আবারও জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। লগ্ন, শিক্ষার্থীরা তো আবারও বিক্ষোভ করছেন, কি বলছে তারা, বিস্তারিত জানাবেন।
কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের ভিড় হয়েছে এবং যারা এখানে শিক্ষার্থী হিসেবে আছেন তারা সবাই কিন্তু ঢাকার যে স্বনামধন্য 3টি মেডিকেল কলেজ রয়েছে তারই শিক্ষার্থী। এই মুহূর্তে যারা পেছনে আছেন তারা সবাই ঢাকার মিটফোর্ড মেডিকেল কলেজ অর্থাৎ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। তারা এখানে একীভূত হয়েছেন এবং তারা সবাই মিলে কিন্তু কোটার যে বৈষম্য এবং এই বৈষম্যর ফলে গেল দিনে কিন্তু মেডিকেল কলেজ ভর্তির যে পরীক্ষার ফলাফল হয়েছে সেখানে কোটায় অনেকেই সুযোগ পেয়েছে সেটিরই প্রতিবাদ করছেন। আমার সাথে একজন আছে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। কেন এসেছেন, দাবিটা কি আপনারা? আমাদের দাবি হচ্ছে প্রতি বছর মেডিকেলে 1 থেকে 1.5 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখানে মাত্র 5,000 জন সুযোগ পায় ভর্তি হওয়ার জন্য। অন্যতম বাংলাদেশে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেই পরীক্ষার ভিতরে 58,000তম একটা সিরিয়াল হয়ে একটা ছেলে কিভাবে সরকারি মেডিকেলে চান্স পায়? যেখানে 71 মার্ক পেয়ে একটা ছেলে চান্স পাইল না, সেখানে 37 মার্ক 41 মার্ক পেয়ে কিভাবে একটা সরকারি মেডিকেলে চান্স পায়? আমাদের দাবি, আমরা জুলাইতে রক্ত জড়িয়েছি কোটার বিরুদ্ধে, সেখানে কোটাটা কিন্তু এখন আমাদের স্টিল বহাল আছে। আমরা চাই এই কোটা প্রথার বিলুপ্ত হোক। সম্পূর্ণ বিলুপ্ত চান নাকি ক্ষেত্র বিশেষে কিছু থাকবে চান? আমাদের বর্তমানে মেডিকেলে 5% মতো কোটাকে বরাদ্দ করা হয়েছে, কিন্তু 5% মধ্যে আমরা এমন পরিমাণ বৈষম্য দেখতে পাচ্ছি, যেখানে 5,000 হচ্ছে আপনার সিট, ওইখানে 58,000তম হয়ে একটা ছেলে কিভাবে সরকারি মেডিকেলে চান্স পেতে চায়? আমরা চাই শুধু মেধার ভিত্তিতে মূল্যায়ন হোক, কোনো কোটা আমরা চাই না। জি, এবং সেই সাথে শুনুন তো আরেকটু দেখাতে চাই, পেছনে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডেন্টাল ইউনিটের যে শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু এই মুহূর্তে জমায়েত হচ্ছেন এবং সেই সাথে ঢাকার স্বনামধন্য যে 3টি মেডিকেল কলেজ রয়েছে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এখানে যুক্ত হবেন এবং যুক্ত হয়ে তারা আসলে তাদের যে কোটা ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যর বিরুদ্ধে তাদের কথা বলবেন। তারা কোনো বৈষম্য চান না, এই বিষয়গুলো আলোকপাত করবেন, এমনটাই আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছেন। যেহেতু কেবলমাত্র সকাল 11টা পেরিয়েছে, অর্থাৎ সকাল 11টায় তাদের নির্ধারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সময় যত গড়াবে শিক্ষার্থীদের সংখ্যা আরো বেড়ে যাবে, তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে অটুট থাকবে, এমনটা আমরা বলতে পারি। এবং এখন এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আপাতত স্লোগানে মুখরিত করেছেন, নির্দিষ্ট প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। স্লোগানের কথা যদি বলতে চাই, কোঠা না মেধা, অর্থাৎ মেধার যে প্রাধান্য দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও কিন্তু এখানে নিশ্চিত করে বলা হয়েছে এবং সেটি নিয়েই কিন্তু তারা এখানে মনোযোগ দিয়ে কিন্তু বলছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু তাদের নির্ধারিত তাদের যে মেধা রয়েছে সেই মেধাকে কাজে লাগিয়ে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে পেয়েছে এবং চান্স পেয়েছে। এবং আর কেউ যেন বৈষম্যের শিকার হয়ে যেন এখানে মেডিকেল কলেজে পড়ার সুযোগ না পায়, এই বৈষম্য রোধ করার জন্যই কিন্তু তাদের এই আজকের এই দাবি এবং এখানে সমবেত হওয়া। তো এই ছিল সুনন্দা, ঢাকা এই ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ। লগ্ন, ধন্যবাদ আপনাকে। লন্ডন চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগ পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মিলাদ দোয়া মাহফিলের আয়োজনে তিনি কথা বলেন। এ সময় শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশ ও বিদেশের সকলের জন্য দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম হাফেজ মতিউল হক। এ সময় চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মাহিদুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মা বেগম খালেদা জিয়া ভালো আছেন, ওনার জন্য, ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবাইকে আহ্বান জানাচ্ছি বেশি বেশি করে দোয়া করার জন্য। উল্লাস না করে, কেক না কেটে আমরা যেটা দোয়ার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি, সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আজ শহীদ আসাদ দিবস। স্বৈরাচার আইয়ুব খানের পতনের দাবিতে মিছিল করার সময় 1969 সালের 20 জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন আসাদ। গণ আন্দোলনের অন্যতম প্রতীকীতে তৎকালীন পূর্ব পাকিস্তানের 3 শহীদের একজন নরসিংদীর শিবপুর উপজেলার আসাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এমএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। 1969 সালের 4 জানুয়ারি ছাত্রদের 11 দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্র সংগঠনের নেতারা, যাতে প্রধান ভূমিকা রাখেন শহীদ আসাদ। 20 জানুয়ারি দুপুরে ছাত্রদের নিয়ে চাংখারপুল এলাকায় মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন আসাদুজ্জামান। এ সময় বাধা দেয় পুলিশ। বাধা না মেনে স্বৈরাচার বিরোধী স্লোগান দিলে খুব কাছ থেকে আসাদকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে মৃত্যু হয় আসাদের। বাংলাদেশের মুক্তি সংগ্রামে অবদানের জন্য 2018 সালে শহীদ আসাদ সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পদক পান।
দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারের ভুল পরিকল্পনায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। পুরান ঢাকার সূত্রাপুরের ঠিকাদার দ্রুত কাজ শেষ করার কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। উল্টো এলাকাবাসীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারদের বিরুদ্ধে। পুরান ঢাকার বেশিরভাগ সড়কই সরু এবং জরাজীর্ণ। সেই সড়কে আবার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে গিয়ে সুয়ারেজের লাইনের সঙ্গে মিলে যাওয়ায় পড়তে হচ্ছে বাড়তি সমস্যায়। অভিযোগ উঠেছে প্রায় 2 কোটি টাকা বাজেট থাকলেও সরকারি কাজে এলাকাবাসীর কাছ থেকেও নেওয়া হয়েছে বাড়তি টাকা। তারপরও ঠিকমতো কাজ করেননি ঠিকাদার। 2000 নিছে, কেউ 2500 নিছে, কেউ 3000 নিছে, কাজ বুঝা জায়গা বুঝা এরকম নিছে। না, ওরা কোনো ব্যবস্থা নেই পর্যন্ত মেন লোক দেখি না। এসব ড্রেনে পড়ে অনেকেরই আহত হওয়ার ঘটনাও ঘটেছে। রাস্তা কাটায় সব স্লিপ করা পড়েছে, পড়া হাত ভাঙছে। ভাবি হয় উনি পড়ে গিয়ে বয়স্ক মানুষ 5টা সেলাই পড়ে গেছে, তো আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। সাধারণ বাসাবাড়ি থেকে সড়কের উচ্চতা বেশি হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ছে ঘরে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নামে পরিকল্পনাহীন এমন কাজের কারণে পয়ঃবর্জ্য সহ নানা আবর্জনা রাস্তায় উপচে পড়ায় দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ। এমনকি সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েও মিলছে না কোনো সুরাহা। কাজ করায় টাকা দেয় না তাদেরকে, এই জন্য কিছুদিন ফালাতে হয়ে গেল এই আমরা ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী জানান, ঠিকাদারের অর্থ আদায় অনৈতিক। না, নেয়ার কোনো বিধান নাই তো। এটা কি মানে কনস্টিটিউশনাল ইঞ্জিনিয়ার টাকা নিচ্ছে? ড্রেনেজ স্ল্যাব মেশিন থাকলে মানে তখন যান চলাচলের সমস্যা হয়। রাস্তা সার্ভিস পানি নিয়ে যায়, সড়ক লাইন তো করবে ঢাকা ওয়াসা। অবশ্য এ বিষয়ে ড্রেনেজ ব্যবস্থার দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কারো বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। 3টি হত্যা মামলায় পুলিশের বরখাস্ত এসি তানজিল ইসলাম ও 2 কনস্টেবলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, 3 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। সুনন্দা, যেমন আপনি দর্শকদের জানাচ্ছিলেন, এসি তানজিল আহমেদ সহ সাময়িক বরখাস্তের 3 জনকে কিন্তু হাজির করা হয়েছে এবং এর মধ্যে কি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারিক কার্যক্রম, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে বিচারিক প্যানেল, তাদের মধ্যে কিন্তু এখনই শুনানির কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এখানে আইনজীবীরা যেমনটি জানিয়েছেন যে এই পৃথক 3টি হত্যা মামলাকে তারা জেনোসাইডের মামলা হিসেবেই আদালতের কাছে তুলে ধরবেন। এর কারণটি হচ্ছে জেনোসাইডের যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে যে যদি সুনির্দিষ্টভাবে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে টার্গেটেড কিলিং চালানো হয়, সেটিকে জেনোসাইড হিসেবে অভিভূত করা হবে, যেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1972 যেই ধারা, সেই ধারার মধ্য দিয়ে এই বিষয়গুলো রয়েছে। তাই তারা আজকে আদালতে সেই বিষয়গুলো তুলে ধরবেন যে এই হত্যাগুলোকে তারা গণহত্যা হিসেবে জুলাই আগস্ট গণহত্যা মামলায় তারা তুলে ধরবেন। আর নতুন একজন আসামি যাকে আজকে আনা হয়েছে, তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে এমন একটি সম্ভাবনা রয়েছে, কারণ ইতিপূর্বে তাকে হাজির করা হয়নি। যদিও এসি তানজিল আহমেদ এবং আকরামকে কিন্তু এর আগে 13 তারিখে হাজির করা হয়েছিল এবং সেই 13 তারিখে হাজির করার পর বিচারপতি চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে কিন্তু আজকে পুনরায় তাদের আবার হাজির করা হয়েছে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। সামনে আরও কোনো সিদ্ধান্ত আসলে আমরা আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে, সুনন্দা, আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 60-এর দশকে নির্মিত দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ জিকে প্রকল্পের খালগুলো নাজুক অবস্থা। প্রধান সহ শাখা খালগুলোর অনেকাংশেই বেদখল হয়ে গেছে। দখলের পাশাপাশি খনন না হওয়া ভরাট হয়েছে খাল। তবে জিকের সক্ষমতা বাড়াতে নতুন করে 1300 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে 4 জেলায় সেচ সুবিধার পাশাপাশি বাড়বে ফসল উৎপাদন, প্রত্যাশা কর্তৃপক্ষের। কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হওয়া গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালটির দৈর্ঘ্য 193 কিলোমিটার। পাশাপাশি প্রকল্পের আওতায় আছে 467 কিলোমিটারের শাখা খাল। তবে কৃষিকাজ ত্বরান্বিত করতে নেয়া সেচ প্রকল্পের এই খালগুলোর অনেক অংশই দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া দীর্ঘদিনেও পুনর্খনন না হওয়ায় খালের অবস্থা জীর্ণশীর্ণ। অবদার লোকজন তো সেরকম যায় না, ম্যান পাওয়ার কম, অনেক লোকবল কমে গেছে। আগে ছিল অনেক, এখন তো সীমিত হয়ে গেছে। এই যার কারণে মাঠে তারা যেতে পারে না। এই অবস্থায় কৃষকরা দখলেও নিয়ে গেছে। উচ্ছেদ করতে দখলদারদের তালিকা তৈরির কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ সময় ধরে এটা আসলে সংস্কার না করার কারণে কিছু কিছু জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ হয়েছে। আমরা এগুলো তালিকা
তৈরির কাজ চলমান রয়েছে। আমরা এই তালিকা যখন প্রকল্প অনুমোদিত হবে, সেই প্রকল্প অনুমোদিত হলে তখন আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। পাশাপাশি সেচ প্রকল্পের প্রাণ ফেরাতে নতুন করে 1300 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। 2টি পাম্প স্থাপনের পাশাপাশি বসানো হবে 5টি সাবসিডিয়ারি পাম্প। প্রকল্প চালু রাখা সহ অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও বলছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী 1300 কোটি টাকার মধ্যে এই ডিপিপিটা রিকাশ করে দেওয়ার জন্য বলছে এবং পাম্প মেইন 2টা মেইন পাম্প এবং 5টা সাবসিডিয়ারি পাম্প প্রাথমিকভাবে আমরা করব। সবচেয়ে ভালো হবে যে পানি ধরে রাখার কোনো ব্যবস্থা করা। তো সে প্রেক্ষিতে গঙ্গা ব্যারেজ নামে একটা প্রকল্প আমাদের নেওয়ার কথা ছিল, হয়তো বিভিন্ন কারণে সম্ভব হয়নি। তবে এটা নিতে পারলে নিঃসন্দেহে অত্র এলাকা এবং আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে। জিকে প্রকল্পের আধুনিকায়ন হলে খরাপ্রবণ 4 জেলায় ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোধ করা যাবে পরিবেশ বিপর্যয়ে, এমন আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আগস্ট অভ্যুত্থানে আবু সাইদের হত্যা মামলার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধিরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ। চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, প্রতিনিধি দলের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সুনন্দা, প্রতিনিধি দলের পক্ষ থেকে তারা প্রাথমিকভাবে যে বিষয়টি জানিয়েছেন, আবু সাইদ হত্যা মামলায় যেন আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত হয়, শুধু নামেই কোনো নামকাওয়াস্তে যেন বিচার না হয়ে এটি যেন আন্তর্জাতিক মানের একটি বিচার নিশ্চিত হয়, সেই বিষয়টিতেই কিন্তু তারা কাজ করছেন। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রতিনিধি দল, তারা যে বিষয়টি বলছেন, এই হত্যা মামলার সাথে যারা জড়িত তাদের পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করে তাদের কঠোর বিচারের মুখোমুখি করতেই কিন্তু তারা রংপুরে এসেছেন এবং এটি নিয়ে কাজ শুরু করেছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সুনন্দা, এই আবু সাইদ হত্যার ঘটনায় কিন্তু এরই মধ্যে প্রথম দফায় অভিযোগ এবং তারপরে একটি সম্পূরক এজাহার করার মধ্য দিয়ে 24 জন আসামিকে এখানে এই মামলায় আসামি করা হয়েছে। 24 জনকে, এর মধ্যে মাত্র 4 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা পিবিআই। আমরা কথা বলেছিলাম যে হত্যা মামলার যিনি বাদী রমজান আলী, তিনি কিন্তু প্রথম থেকেই অভিযোগ করছেন যে যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ, সেই মামলার তদন্ত করার জন্য সেই দপ্তরকেই আবার দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তারা মামলা নিয়ে টালবাহানা করছেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি 10 থেকে 12 দিন আগে আন্তর্জাতিক অপরাধে তারা আরেকটি অভিযোগ করে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর রয়েছেন ব্যারিস্টার এস.এম. ময়নুল করিম, তিনি এবং তার নেতৃত্বে এখানে 12 সদস্যের একটি প্রতিনিধি দল সকাল 10টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার যে সময় এবং স্কেচ ম্যাপ সেটি তৈরি করার পর এই ঘটনার সাথে যারা আসলে প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলেন এবং এই মুহূর্তে আমরা জানি বেরোবির যিনি উপাচার্য রয়েছেন ডক্টর শওকত আলী, তার কনফারেন্স কক্ষে কিন্তু এই প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক হচ্ছে এবং সেখানে কিন্তু ভিডিও ফুটেজ সেগুলো কিন্তু পর্যালোচনা করছেন এবং এই ঘটনার সাথে যারা সাক্ষী রয়েছেন বা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সাথে কথা বলছেন। এরপরই তারা আনুষ্ঠানিকভাবে আবারও গণমাধ্যমে কথা বলবেন। ঠিক সেই সময় তিনি জানাবেন যে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি হবেন কিনা। তো আমরা অপেক্ষা করছি, প্রতিনিধি দল বের হলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথাও বলবেন। সুনন্দা। মাজেদ, ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলল হিম শীতল বাতাসের প্রভাবে বিরাজ করছে কনকনে শীত। চুয়াডাঙ্গায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। গেল 3 দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এরই মধ্যে সরকারিভাবে প্রায় 24,000 কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের আরও চাহিদাপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরু থেকে জেলায় জেঁকে বসেছে শীত। সকাল 6টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিন ভোরে দিয়ে গুড় নিয়ে আসি, ওই তুলনায় আজকে আমাদের নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। হাত মাতগুলো খুব ঠান্ডায় টালিয়ে বেকা টাকা হয়ে যাচ্ছে, কিন্তু সেভাবে আসতেছে না। অনেক শীত আজকে বেশি, আজকে প্রচন্ড শীত, হাত পা টাটিয়ে যাচ্ছিল আর কি। পর্যটন নগরী সিলেটের দক্ষিণ সুরমায় একটি পার্ক ও রিসোর্টের অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এলাকাবাসী। এই ঘটনার পর রিসোর্টের কার্যক্রম বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। রবিবার এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে গতকাল দুপুরের দিকে দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট
পার্ক রিসোর্টে প্রবেশ করেন বিক্ষুব্ধ লোকজন। ভাঙচুর করা হয় বিভিন্ন আসবাবপত্র, দরজা জানলা। এক পর্যায়ে রিসোর্টের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলাকারীরা রিসোর্টে থাকা 16 জন তরুণ তরুণীকে আটক করে। তাদের মধ্যে 4 জনকে অভিভাবক ডেকে বিয়ের ব্যবস্থা করেন তারা। অন্যদের অভিভাবকদের জিম্মায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করার মুচলেকা আদায় করা হয়। এই ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি। নতুন করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। ঘটনার পর অফিসিয়াল ফেসবুক পেজে রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রিজেন্ট পার্ক কর্তৃপক্ষ। তারা তো ভাই পারমিশন দিছে যে এনআইডি কার্ড লাগবো, তা লাগবো। এনআইডি কার্ড বলতে এনআইডি কার্ডের ফটো নিছে না, নাম দিছে। রুম ভাড়া কত দিছে? 2500। স্কুল ভার্সিটি কলেজ ওর ইয়াং যারা ফুয়াফরিন আছে তারা স্কুল ভার্সিটি কলেজ তো ইয়া তারা ওখানে ইয়া রুম ইয়া তারা খারাপ অনৈতিক কাজ করা। আজকে এখানে যা ওই যে সামাজিক ভাবে যেটা হয়েছে এটাই সবচেয়ে বড় শাস্তি। আর আইনি শাস্তি যেটা এটার লাগে তো প্রশাসন আছে। এখানে আইডি আমরা যারা দেখেছেন আইডি তারা এটা নেয় নাই, না নিয়ে রুমটা শুধু রেজিস্টারে লিখে দিছে। যাই হোক, এটা আমরা এলাকাবাসী এই যে রিজেন্ট কর্তৃপক্ষের সাথে বসে আলাপ করব। আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা আমি অগ্রিম বলে ফেললাম, সেটা কিন্তু যে উত্তেজিত জনতা একত্রিত হয়ে সেটা করছে। গাজায় ইসরায়েল আর হামাসের যুদ্ধবিরতির পর নতুন হাওয়া বইতে শুরু করেছে। 15 মাস পর ইসরায়েল মুক্তি দিয়েছে 90 ফিলিস্তিনিকে। তাদের মধ্যে 69 নারী ও 21 কিশোর। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েল ওফার সামরিক কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাদের। এদিকে যুদ্ধবিরতির পর একটি প্রথম ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে গাজায়। চারিদিকে এই উল্লাস কারাবন্দী নিজের স্বজনদের জীবিত ফিরে পাওয়ার। 15 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর কেউ ফিরে পেয়েছেন নিজের মা, বোন কিংবা স্ত্রী, আবার কেউ ফিরে পেয়েছেন আদরের সন্তানকে। ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিকে স্বাগত জানানো হচ্ছে আতশবাজি কিংবা অশ্রুসিক্ত নয়নে। স্থানীয় সময় সোমবার ভোরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার থেকে মুক্তি দেয়া হয় তাদের। রাতভর রামাল্লায় তাদেরকে বরণ করতে অপেক্ষায় ছিলেন স্বজনরা। সর্বপ্রথম মুক্তি দেয়া হয় পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইন PFLP এর নেতা খালিদা জারারকে। কয়েক মাস ইসরায়েলের নির্জন কারাবাসে বন্দী ছিলেন তিনি। এরপর থেকে একে একে মুক্তি দেয়া হয় অন্য বন্দীদের। মুক্তি পাওয়াদের মধ্যে 69 জন নারী ও 21 জন কিশোর। মনে হচ্ছে আমি নরক থেকে স্বর্গে এসেছি। বহু অপেক্ষার পর এই মুহূর্তের সাক্ষী হব কল্পনাও করিনি। গত 5 মাস ধরে আমি কারাগারে বন্দী ছিলাম। সেখানে আমাদের সাথে ভালো ব্যবহার করা হয়নি। না ছিল ভালো খাবার, না ছিল ভালো চিকিৎসা। তবে আমি আশাহত হইনি। এদিকে কেরাম শালোম সীমান্তে 600টি ত্রাণবাহীর মধ্যে প্রথম একটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এর আগে রবিবার গাজার আল সায়রা স্কোয়ারে বন্দী ইসরায়েলের 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ রাজস্বিক প্রত্যাবর্তন ঘটছে ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ডিসির US ক্যাপিটালে চোখ ধাঁধানো আয়োজনে দ্বিতীয়বার প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর ভাষণ দেবেন, যেখানে চোখ থাকবে পুরো বিশ্বের। পুরো আয়োজন ঘিরে রাজধানী জুড়ে নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। 4 বছর পর আবারও চেনা পথে প্রত্যাবর্তন দুনিয়া কাঁপানো ব্যবসায়ী রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পের। 4 বছরের জন্য হোয়াইট হাউসের মালিক হচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের শপথের আগে বিজয় মিছিলে অংশ নিয়ে নেচে গেয়ে এভাবেই সময়কে উদযাপন করেন ট্রাম্প। অপমানজনকভাবে ছেড়ে যাওয়া হোয়াইট হাউসে বিজয়ীর বেশে ফিরছেন নানা কর্মকাণ্ড করে সবসময় বিতর্কের তুঙ্গে থাকা 78 বছরের ট্রাম্প। তার এই প্রত্যাবর্তন একটি নাটকীয় যাত্রার সমাপ্তি, যেখানে 2 বারের প্রাণনাশের চেষ্টা, অভিশংসন ও ডজন খানেক ফৌজদারি মামলার যুদ্ধ পেছনে ফেলে প্রেসিডেন্সি পুনরুদ্ধার করেছেন।
$200 মিলিয়ন ব্যয়ে সোমবারের শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের 7,800 সদস্য সহ 25,000 আইন প্রয়োগকারী সংস্থার সদস্য। তার উদ্বোধনী ভাষণের দিকে তাকিয়ে পুরো বিশ্ব। ভাষণে থাকবে ট্রাম্পের নতুন মেয়াদের দৃষ্টিভঙ্গি। 2017 সালে তার প্রথম ভাষণ আমেরিকান কার্নেজ তুমুল বিতর্ক সৃষ্টি করে। এবারও তিনি সাহসী এবং শক্তিশালী বার্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় এবার কংগ্রেস ভবনের ভেতরে হতে যাচ্ছে শপথ অনুষ্ঠান। প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাগারবার্গ সহ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যদিও 2020 সালে বাইডেনের শপথ অনুষ্ঠানে ছিলেন না ট্রাম্প। অতিথিদের মধ্যে আরও থাকবেন বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা সহ সাবেক প্রেসিডেন্টরা। এদিকে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই অতিথিদের তালিকায়। বিশ্ব রাজনীতির আগামীর বার্তাবহ অনুষ্ঠানে রাজনীতির পাশাপাশি থাকবে বিশ্বসেরা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজনও। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।